আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নেসার, অ্যাথলেটিক্স প্লেয়ার, ঢাকা জাসকো। আমি আজকে আলোচনা করব আমাদের ফৌজদারি কার্যবিধি সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কেস, অর্থাৎ ফৌজদারি মামলা কত প্রকার এবং কি কি এবং কিভাবে আমাদের এই মামলা করতে হবে। প্রিয় দর্শক, আমাদের ফৌজদারি মামলা তিন প্রকার, যেমন সিআর কেস, জিআর কেস এবং নন জিআর কেস। আমাদের এই ফৌজদারি মামলায় জিআর কেস এবং নন জিআর কেস করা হয় থানায় এবং সিআর মামলা করতে হয় আদালতে। প্রিয় দর্শক, একটি ফৌজদারি মামলা জিআর কেস কিভাবে করতে হয় আমি তা আলোচনা করব। একজন অভিযোগকারী তিনি থানায় সরাসরি উপস্থিত হয়ে ওসিকে লিখিত বা মৌখিকভাবে বিবৃতি দিবেন। উক্ত বিবৃতি ওসি লিখে তাহা অভিযোগকারীকে পড়ে শোনাবেন এবং যদি উনি বিবৃতি শোনার পরে সম্মতি দেন তাহলে ওনাকে স্বাক্ষর দিতে বলবেন, তিনি এই বিবৃতিতে স্বাক্ষর দিবেন। ইয়াকে বলা হয় এজাহার। তারপর ওসি এই এজাহারের সারমর্ম সরকারের নির্ধারিত রেজিস্টার এবং ফরমে উক্ত সংশ্লিষ্ট মামলার আইন এবং ধারা লিপিবদ্ধ করবেন এবং তাহা ফরমে লিপিবদ্ধ করার পরে তিনি স্বাক্ষর করবেন এবং এই স্বাক্ষর করার পরে এটাকে বলা হয় এফআইআর। অর্থাৎ এফআইআর সংক্ষিপ্ত রূপে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রিয় দর্শক, আমি আরেকটু বলে রাখি, এজাহার করার নির্ধারিত কোনো টাইম নেই, তবে এজাহার যে কোনো ব্যক্তি করতে পারেন, তবে নির্ধারিত কোনো টাইম নেই। তবুও যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এজাহারটি করা ভালো। প্রিয় দর্শক, থানায় এফআইআর এর মাধ্যমে আমাদের এই জিআর মামলা চালু হয়ে যায় এবং থানায় এফআইআর করার পরে এই 24 ঘন্টার মধ্যে এফআইআর মূল কপিটি আমাদের, যদি মহানগর হয় মহানগর সিএমএম কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং যদি মহানগরের বাইরে হয় তাহলে আমাদের সিজিএম কোর্ট অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠাতে হবে। অর্থাৎ থানায় প্রথমে আমাদের এজাহার করার পরে উক্ত এই মামলাটি ওসি সরকারি ফরমে লিপিবদ্ধ করার পরে তাহা এফআইআর হয়ে যায়। উক্ত এফআইআর এর কপিটি আমাদের 24 ঘন্টার মধ্যে, যদি মহানগর হয় তাহলে সিএমএম কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করতে হবে এবং যদি মহানগর বাইরে হয় তাহলে সিজেএম কোর্ট অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাহা 24 ঘন্টার মধ্যে পাঠাইতে হবে। প্রিয় দর্শক, আদালতের পক্ষে উক্ত এফআইআরটি রিসিভ করবেন তো আদালতে অবস্থিত পুলিশের নিবন্ধন শাখার একজন পুলিশ অফিসার এই উক্ত এফআইআরটি রিসিভ করবেন। এই নিবন্ধন শাখাকে ইংরেজিতে বলা হয় জেনারেল রেজিস্ট্রার শাখা অর্থাৎ জিআর শাখা। এই শাখায় পুলিশের পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় জেনারেল রেজিস্ট্রার অফিসার অর্থাৎ জিআরও। জেনারেল রেজিস্ট্রার শাখায় কর্মরত পুলিশ অফিসার অর্থাৎ জিআরও, তিনি একটি বাৎসরিক রেজিস্টার মেনটেন করেন বা লিপিবদ্ধ করে থাকেন, তাকে বলা হয় জেনারেল রেজিস্ট্রার অর্থাৎ সংক্ষেপে বলা হয় জিআর। প্রিয় দর্শক, উক্ত থানা থেকে এফআইআর এর মূল কপিটি পাঠানোর পরে উক্ত জিআরও শাখা বা জিআরও সাহেব উক্ত এফআইআর এর কপিটি এই বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ করেন এবং এই লিপিবদ্ধ করার সাথে সাথে বা রেকর্ড করার সাথে সাথে আমাদের উক্ত থানার নাম্বারটি হয়ে যায় জিআর মামলা। রেকর্ড করা হয় বাৎসরিক সিরিয়াল নাম্বার দিয়ে, অর্থাৎ উক্ত রেজিস্টারে তিনি বাৎসরিক রেজিস্টারে সিরিয়াল নাম্বার দিয়ে উক্ত মামলাটি রেকর্ড করে থাকেন এবং উক্ত রেকর্ডের যে নাম্বার সেটি হয়ে যায় জিআর মামলার নাম্বার। প্রিয় দর্শক, একটি জিআর মামলার নাম্বার কিভাবে করে বা কিভাবে নাম্বারটি হয় তা প্রসঙ্গে আমি একটু আলোচনা করব। যেমন উত্তরখান মামলায় যদি একটি জিআর মামলা হয় তাহলে উত্তরখান মামলার তারিখ হচ্ছে 20/4/2026। তাহলে
এই উক্ত মামলার কপিটি আদালতে প্রেরণ করার পরে জিয়ারো সাহেব উক্ত বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ করে থাকেন। যদি ওখানে মামলার নাম্বার হয় বাৎসরিক সিরিয়াল 50, তাহলে আমাদের এই জিয়ার মামলা নাম হবে 2026 50/2026। অর্থাৎ জিয়ারো সাহেব জিয়ারো যে বাৎসরিক রেজিস্টারে একটি সিরিয়াল মেনটেন করে থাকেন, উক্ত সিরিয়ালের যদি 50 নাম্বার হয় তাহলে আমাদের মামলা নম্বর হবে 50/26। অর্থাৎ আমাদের উত্তরখান থানার যে মামলাটি কপিটি তিনি বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ বা রেকর্ড করেছেন, সেই জিয়ার মামলার আমাদের যে তারিখটা হয় বা নাম্বার হয় সেটি হচ্ছে উনি যে জিয়ারো সাহেব যে বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ করেন, সেখানে একটা ক্রমিক নম্বর যদি 50 হয় তাহলে আমাদের 26 সালের মামলা হবে 50/26। অর্থাৎ উত্তরখান থানার মামলা নম্বর 50/26 টি হবে উত্তরখান থানার জিয়ার মামলা নং 50/26। অর্থাৎ আমি আবার রিপ্লাই করি, আমি আবার উদাহরণ দেই। একটি মামলার এফআইআর এর মূল কপি যখন ওসি সাহেব আদালতে প্রেরণ করেন বা পাঠান, তখন আদালতে রিসিভ করে থাকেন জিয়ারো সাহেব। উক্ত জিয়ারো আমাদের এই মামলার কপিটি তিনি একটি বাৎসরিক রেজিস্টারে রেকর্ড করেন। উক্ত বাৎসরিক রেজিস্টারে যে ক্রমিক নম্বর হয়, যেমন ক্রমিক নম্বর 50 হলো 50 এবং আমাদের বছর হচ্ছে 26 সাল, তাহলে আমাদের এই মামলা নাম্বার হবে উত্তরখান থানার মামলা নং 50/26। অর্থাৎ আমাদের এই জিআরও যে বাৎসরিক রেজিস্টারের যে ক্রমিক নাম্বার দিয়ে থাকেন ওটাই হচ্ছে আমাদের এই মামলা নাম্বার। আমাদের একটি জিআর মামলা কিভাবে হয় এবং কোথায় করতে হয়, তাহলে আমাদের জিআর মামলা করতে হয় থানায়, আমাদের এজাহারের মাধ্যমে তাহা এফআইআর হিসাবে মূল কপিটি আমাদের কোর্টে প্রেরণ করে থাকেন। তাহলে মহানগর হলে আমাদের সিএমএম কোর্ট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, আর মহানগরের বাইরে হলে সিজেএম কোর্ট অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আমাদের একজন জিআরও এই মামলাটি রিসিভ করে থাকেন। তাহা তিনি একটি বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ করেন এবং উক্ত এই বাৎসরিক রেজিস্টারে লিপিবদ্ধ করার পরেই যে ক্রমিক নম্বর পড়ে এবং যে সাল হয় তাই হয় আমাদের, যেমন 50 নম্বর ক্রমিক নম্বর পড়েছে, সাল হচ্ছে 26 সাল, তাহলে আমাদের উত্তরখান থানার মামলা নম্বর হবে 50/26। অর্থাৎ আমাদের জিআর লিপিবদ্ধ বা রেকর্ড করার পরে উক্ত মামলার নাম হয়ে যায় জিআর মামলা। প্রিয় দর্শক, এবার আমরা প্রথমে আলোচনা করেছি ফৌজদারি মামলা 3 প্রকার, অর্থাৎ সিআর মামলা, জিআর মামলা এবং নন জিআর মামলা। এবার আমরা আলোচনা করব সিআর মামলা কিভাবে করা হয়। প্রিয় দর্শক, আপনি যদি একটি থানায় গিয়ে আপনার অভিযোগটি লিপিবদ্ধ করলে যদি পুলিশ মামলা কোনো কারণবশত মামলা না নেয়, অথবা আপনি থানায় মামলা করতে চান না, কোর্টে করলে আপনার সুবিধা, তাহলে আপনি আমাদের মহানগর হলে সিএমএম কোর্ট অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আপনি মামলা করতে পারবেন। এবং মহানগরের বাইরে হলে আপনি সিজেএম কোর্ট অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি আপনার এই অভিযোগটি মামলা দায়ের করতে পারবেন। যাব সিআর মামলা। আমাদের সিআর মামলা করা হয় কোর্টে। আমাদের সিআর মামলা করতে হয় নালিশি দরখাস্তের মাধ্যমে। আমাদের এই নালিশি দরখাস্তকে ইংরেজিতে বলা হয় কমপ্লেন পিটিশন। এই কমপ্লেন পিটিশন অর্থাৎ নালিশি মামলা। এই নালিশি মামলা জমা দিতে হয় আইন সহকারী বা পেশকারের নিকট। প্রিয় দর্শক, আমি একটু বলে রাখি, প্রত্যেক ম্যাজিস্ট্রেট কোর্টে এই প্রকারের মামলা রিসিভ করার জন্য একজন রেজিস্ট্রার থাকে, তার নাম হচ্ছে কমপ্লেন রেজিস্ট্রার। অর্থাৎ আপনার মামলাটি যখন কোর্টে দায়ের করা হয় তখন এই প্রকারের মামলাটি একজন বেঞ্চ সহকারী অথবা পেশকার একটি কমপ্লেন রেজিস্টারে লিপিবদ্ধ করেন।
এই রেজিস্টারে এন্ট্রি করার মধ্য দিয়ে বা এন্ট্রি করার সাথে সাথে আপনার মামলাটি হয়ে যায় চেয়ার মামলা। আর রেজিস্টারের ভিতরে যে সিরিয়াল নাম্বার দেওয়া হয় সেটি হয়ে যায় এই অত্র সিআর মামলার নাম্বার। প্রিয় দর্শক, আমরা বলতে পারি আপনি কোর্টে যখন মামলা করবেন মামলাটির নাম হয়ে যাবে সিআর মামলা। তাহলে আমরা আলোচনা করলাম জিআর মামলা এবং সিআর মামলা। আমরা প্রথমে বলেছিলাম ফৌজদারি মামলা দুইভাবে করা যায়, যেমন কোর্টে এবং থানায়। আমাদের থানায় দুইভাবে করা যায়, যেমন জিআর মামলা এবং নন জিআর মামলা, এবং কোর্টে হয় সিআর মামলা। প্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত আলোচনা করেছি জিআর মামলা এবং সিআর মামলা। জিআর মামলা করা হয় থানায় এবং সিআর মামলা করা হয় কোর্টে। আমরা এখন আলোচনা করব নন জিআর মামলা কিভাবে করা হয়। প্রিয় দর্শক, আমাদের শেষ আলোচনা, আমাদের সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে নন জিআর মামলা। তাহলে আমরা আলোচনা করব যে মামলাগুলো জিআরও না সিআরও না, অর্থাৎ সিআর মামলাও না জিআর মামলাও না, সে তাকে বলা হয় যে নন জিআর মামলা। তাহলে প্রিয় দর্শক, আমরা নন জিআর মামলা কিভাবে করতে হয় সেই প্রসঙ্গে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা যদি নন জিআর মামলা প্রসঙ্গে আলোচনা করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে ফৌজদারি কার্যবিধির 155 ধারায়, অর্থাৎ 155 ধারায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 155 ধারায় আমল অযোগ্য অপরাধের কথা আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, নন জিআর মামলা করতে হয় থানায়। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি 155 ধারা মতে আমলের অযোগ্য, অর্থাৎ যে মামলা আমলযোগ্য না, আমলের অযোগ্য। প্রিয় দর্শক, আমাদের ফৌজদারি কার্যবিধি 155 ধারায় বলা আছে যে আমলের অযোগ্য অপরাধ প্রসঙ্গে কোন আমলের অযোগ্য অপরাধ ঘটার পরে যদি কোনো ব্যক্তি থানায় এসে অভিযোগ করে, উক্ত থানার ওসি তো অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নিয়ে সংবাদদাতাকে তিনি ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠাবেন। অর্থাৎ আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে ওসি সাহেব কোনো ব্যবস্থা নিতে পারেন না ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমতি ছাড়া বা অনুমতি ছাড়া। অর্থাৎ আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে ওসি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো ব্যবস্থা নিতে পারেন না। তার জন্য আমাদের এই সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয় ম্যাজিস্ট্রেট কোর্টের অনুমোদনের জন্য। এই প্রসঙ্গে আমি একটু উদাহরণ দিয়ে সবাই বুঝতে পারবে। যেমন আমাদের ফৌজদারি মামলা আমলযোগ্য এবং অআমলযোগ্য, অর্থাৎ ধর্তব্য অপরাধ, অধর্তব্য অপরাধ। আমাদের ফৌজদারি কার্যবিধি 154 ধারাতে বলা আছে আমলযোগ্য অপরাধের কথা। অর্থাৎ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ওসি সাহেব উক্ত মামলাটি এফআইআর হিসেবে নিয়ে তিনি ব্যবস্থা নিতে পারবেন বা তদন্ত করতে পারবেন। আমাদের ফৌজদারি কার্যবিধি 154 ধারাতে বলা আছে আমলযোগ্য অপরাধের কথা। এই আমলযোগ্য অপরাধ হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারে। যেমন আমলযোগ্য অপরাধের তথ্য এফআইআর হিসেবে নিয়ে আমাদের পুলিশ ওসি সাহেব তদন্ত করতে পারে এবং ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে। আমাদের এই এফআইআর হিসেবে মামলাটি নিয়ে ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারে। কিন্তু আমাদের এই আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে ওসি সাহেব কোনো ব্যবস্থা নিতে পারেন না। তার জন্য আমাদের আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে কেউ যদি, যেমন আমি একটা কথা বলে রাখি, একটা উদাহরণ দেই, কেউ কাউকে যদি হুমকি দিয়ে থাকে সেটা অআমলযোগ্য অপরাধ। অআমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় ওসি সাধারণ ডায়েরি করে তাকে যে অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানোর পরে উক্ত ম্যাজিস্ট্রেট যদি উক্ত মামলার এই অভিযোগকারীর এই কথা শুনবেন, শোনার পরে উক্ত ম্যাজিস্ট্রেট ওসিকে তদন্ত করার জন্য নির্দেশ বা আদেশ দিবেন। উক্ত তদন্ত অভিযোগ প্রমাণিত হলে তদন্তকারী কর্মকর্তা থানায় 35 নম্বর বিফি ফর্মে লিপিবদ্ধ করবেন। উক্ত 35 নম্বর বিফি ফর্মটির নাম হচ্ছে নন জিআর।
বা নন জিআর ফরম বলা হয়। আমি আরেকটু বলে রাখি বোঝার সুবিধার্থে, আমাদের অপরাধ একটি হচ্ছে আমলযোগ্য, অর্থাৎ ইংরেজিতে বলা হয় কগনিজেবল অফেন্স, এবং আরেকটি হচ্ছে অআমলযোগ্য অপরাধ, অর্থাৎ ইংরেজিতে তাকে বলা হয় নন কগনিজেবল অফেন্স। এই আমরা আরো বাংলাতে বলে থাকি ধর্তব্য অপরাধ অথবা এবং অধর্তব্য অপরাধ। এই ধর্তব্য অপরাধের ক্ষেত্রে অথবা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ পরোয়ানা ছাড়া, ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমতি ছাড়া বা অনুমোদন ছাড়া তিনি কাউকে তদন্ত করে গ্রেপ্তার করতে পারেন। এবং অধর্তব্য অর্থাৎ অআমলযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি কোনো সাধারণ ডায়েরি বা কোনো অভিযোগ হয় থানায়, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমোদন ছাড়া তিনি কাউকে গ্রেপ্তার করতে পারেন না। অর্থাৎ তিনি উক্ত অভিযোগকারীকে উক্ত অভিযোগের ক্ষেত্রে তিনি উক্ত অভিযোগকারীকে কোর্টে প্রেরণ করবেন এবং কোর্টের ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে উক্ত মামলাটি তিনি তদন্ত করবেন। অভিযোগটি প্রমাণিত হলে উক্ত তদন্তকারী কর্মকর্তা থানায় 35 নম্বর বিপি নম্বরে তিনি লিপিবদ্ধ করবেন। উক্ত বিপি নম্বরের নাম হচ্ছে নন জিআর ফরম। 35 নম্বর বিপি ফরমে লিপিবদ্ধ করে এই ওসি বা তদন্তকারী কর্মকর্তা উক্ত রিপোর্টটি ম্যাজিস্ট্রেটকে জানাবেন। উক্ত রিপোর্টকে আমরা প্রসিকিউশন রিপোর্ট বলে থাকি। কোর্টে প্রেরণ করার পরে উক্ত প্রসিকিউশন রিপোর্টটি জিআরও একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে থাকেন। এই উক্ত রেজিস্টারে এন্ট্রি করার পরে উক্ত মামলার নাম হয়ে যায় নন জিআর মামলা। উক্ত রেজিস্টারকে বলা হয় নন জিআর রেজিস্টার। এই রেজিস্টারে লিপিবদ্ধ অথবা এন্ট্রি করার সাথে সাথে উক্ত মামলাটির নাম হয়ে যায় নন জিআর মামলা। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করলাম জিআর মামলা, সিআর মামলা এবং নন জিআর মামলা কিভাবে করা হয়, কোথায় করবেন, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। আমার আলোচনাটুকু যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে নেসার সিভিল ল সেকশন, আমার চ্যানেলটিকে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তাতে করে আমি নতুন নতুন এই সিভিল ল অর্থাৎ জায়গা জমির বিষয়ে, সম্পত্তির বিষয়ে বিভিন্ন মামলার যে বক্তব্য অথবা ভিডিও আমি পোস্ট করতে পারবো। প্রিয় দর্শক, আমার আলোচনা যদি ভালো লাগে আপনারা উক্ত ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এই বলে আজকের মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম।